পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ যখন ঋণের দায়ে ডুবতে বসে তখন বেঁচে থাকার লড়াইটা কতটা নির্মম হতে পারে এর বাস্তব চিত্র দেখাচ্ছে পাকিস্তান। সম্প্রতি পার্লামেন্টে 18 ট্রিলিয়ন রুপিরও বেশি বাজেট ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী। এই বাজেট মূলত রাষ্ট্রের দেউলিয়াত্ব ঠেকাতে IMF এর শর্ত মানার এক মরিয়া চেষ্টা। চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের প্রতিরক্ষাকে অজেয় করার যুক্তি দিয়ে এক ধাক্কায় 18% বাড়ানো হয়েছে সামরিক খাতের বরাদ্দ। প্রতিরক্ষায় রেকর্ড বরাদ্দ সামাল দিতে গিয়ে পাক জনগণের উপর চাপবে অতিরিক্ত করের বোঝা। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল পাকিস্তান কি এবার দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে? সামরিক খাতে বাজেট বাড়ানো হলেও উল্টো চিত্র দেখা গেছে দেশের মানুষের ভাগ্য বদলের নিয়মিত খাতগুলোতে। সেনা শক্তি বাড়াতে আঞ্চলিক অস্থিরতার অজুহাত দিয়ে প্রতিরক্ষায় ঢালা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। পাক সরকারের মনোভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের সঙ্গে সংঘাতের আগাম প্রস্তুতির কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে সামরিক খাতের বরাদ্দ। আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে দেশকে অপরাজয় করে তুলতেই আমরা প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য হারে বাড়িয়েছি। দেশের নিরাপত্তা রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব, আর এই জাতীয় দায়িত্ব পালনের জন্য প্রতিরক্ষা খাতে 3000 বিলিয়ন রুপি বরাদ্দ করা হবে। রাস্তাঘাট, শিক্ষা বা হাসপাতালের মতো জনকল্যাণমূলক উন্নয়ন বাজেট নির্মমভাবে কাটছাঁট করে নামিয়ে আনা হয়েছে মাত্র 1 ট্রিলিয়ন রুপিতে। এমন পদক্ষেপ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি। অর্থের বিশাল ঘাটতি পূরণ করতে সরকার এখন হাত দিচ্ছে সাধারণ মানুষের পকেটে। আগামী বছরের জন্য 15.26 ট্রিলিয়ন রুপির এক আকাশচুম্বী কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের চেয়ে 2.8% বেশি। পূর্ববর্তী বছরে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার পরেও এই বিশাল করের বোঝা চাপানো হচ্ছে আমজনতার উপর। তারা যদি একটা জিনিসের ছাড় দেয়, অন্য জিনিসের দাম বাড়িয়ে দেয়। আটা সস্তা করলে চিনির দাম বাড়িয়ে দেয়, চিনি সস্তা করলে পেট্রোলের দাম বাড়িয়ে দেয়। তাই আমার মনে হয় না এই বাজেট থেকে পাকিস্তানের সাধারণ মানুষ কোনো স্বস্তি পাবে। দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের অর্থনীতির দশা আর দুনিয়া জুড়ে যা চলছে, সব মিলিয়ে আমার মনে হয় না এই বাজেট থেকে সাধারণ মানুষের কোনো স্বস্তি পাওয়ার আশা আছে। পাকিস্তানের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হলো দেশের প্রভাবশালী কৃষি, খুচরা ব্যবসা বা আবাসন খাতের বড় বড় রাঘব বোয়ালরা বরাবরের মতোই কর ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে করের এই অন্যায্য ও বিশাল চাপ ঘুরে ফিরে এসে পড়ছে কেবল বৈধ পথে আয় করা চাকরিজীবী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিয়মিত কর দেওয়া সাধারণ ব্যবসায়ীদের উপর। আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যাটা হলো করদাতার সংখ্যা বাড়ানোর দিকে নজর না দিয়ে সরকার সব বোঝা চাপিয়ে দিচ্ছে তাদের উপর যারা অলরেডি নিয়মিত কর দিচ্ছেন। কারণ এটা করা সহজ। আমি যেহেতু নিবন্ধিত ব্যবসায়ী, তাই আপনি খুব সহজেই আমার ফ্যাক্টরিতে নজরদারির ক্যামেরা বসিয়ে দিলেন, কিন্তু যারা কর দিচ্ছে না বা করের আওতায় নেই তাদের তো কোনো তদারকিই করা হচ্ছে না। ক্যামেরা আসলে সেখানে বসানো উচিত যে কর ফাঁকি দিচ্ছে, যেন জানা যায় সে কি ব্যবসা করছে। কিন্তু সরকার তো এখানে ক্যামেরা বসাতে পারছে না। IMF এর কাছ থেকে $7 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি সচল রাখতে পাকিস্তানকে এখন সুদের হিসাব বাদ দিয়ে জিডিপির 2% বাড়তি আয় করে দেখাতে হবে। কিন্তু চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় দেশের মূল্যস্ফীতি আবারও 2 অঙ্কের ঘরে পৌঁছে গেছে। ফলে একদিকে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি আর অন্যদিকে ঋণের কঠোর শর্ত, এই দুই জাতাকলে পড়ে এখন চরম সংকটের মুখোমুখি পাকিস্তানের অর্থনীতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।